আপনি নিজেও জানেন যে ইউরোপ দিন দিন আরো টাফ থেকে টাফ হয়ে যাচ্ছে। আর হচ্ছে 1-2 বছর পরে মানে এখনো তো মানুষ সোনার হরিণ বলে, কয়দিন পরে ধরেন ওইটা ডায়মন্ডের হরিণ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এই টাইমটায় এত রাশ ছিল যে ধরেন প্রায় 1 মাস 1.5 মাস কেটে যেতেছিল, আমি স্লটই পাইতেছিলাম। ঠিক আছে, তারপরে বাধ্য হইয়া দালাল ধইরা তারপরে আমার স্লট নিতে হয়েছে। 3-4 মাসের প্রসেসিং এ সবচেয়ে টাফ সময় এরপরটুকু, যেখানে আমি হচ্ছে ইন্টারভিউ দেই আর ইন্টারভিউ এর মানে ডেলিভারি রেজাল্ট আসার আগ পর্যন্ত আমার শিওর মনে নাই, তো 2-3টা এরকম প্রশ্ন করছে আর কি। তো প্রশ্ন করার পরে সে একটু ধরেন একটু রিল্যাক্স হয়ে বইসা, তো সে 2-3 বার এরকম হতাশা শ্বাস ছাড়ছে যে এরকম করে যে সে হতাশ। তো এইটা বুঝার পরে আমি বুঝছি যে না, আমার হবে না, ক্যান্সেল হয়ে গেছে, এটা শিওর। এরকম করে দিল, দিয়া বলো যে কংগ্রেচুলেশন, ভিসা। আমি সেম লিফটে নামছি, ভাই বিশ্বাস করবেন না যে আমার একমাত্র ভিসা হয়েছে আর বাকি 6 জনের ভিসা হয় না। তা আমার অবস্থাটা বুঝে, আমার একজনের ভিসা হয়েছে। সেম লিফটে নামছি, ঠিক আছে, 7 জন নামছি, আমি একা ভিসা নিয়ে নামছি আর ওরা 6 জন রিজেকশন নিয়ে নামছে। এখানে আপনার টোটাল বাংলাদেশ থেকে হাঙ্গেরি পর্যন্ত আসতে আপনার সবকিছু এভরিথিং এজেন্সি খরচ দিয়ে আপনার কত টাকা খরচ হলো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার এক ভাই, সে বাংলাদেশ থেকে কিভাবে হাঙ্গেরিতে আসলো, তার কতদিন সময় লাগলো এবং কত টাকা খরচ হলো, এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে তার মুখ থেকে সরাসরি শোনাবো। আপনারা যারা হাঙ্গেরি আসতে যাচ্ছেন বা হাঙ্গেরিতে স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন বা হাঙ্গেরির জন্য ফাইল জমা দিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অনেক উপকার আসতে পারে। কারণ সে অলমোস্ট আসছে, তার যে অভিজ্ঞতাটা এটা আপনাদের সামনে শেয়ার করলে আপনাদের পরবর্তীতে অনেক উপকার আসতে পারে। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায়। তো এখন আমি আপনাদের সামনে আমার ভাইকে দিয়ে আপনাদের সম্পূর্ণ কথা শোনাবো। তো অবশ্যই আমি কথা কম বলবো, তার কাছ থেকে কথা বেশি শুনবো, যেহেতু তার কাছ থেকে আমরা শুনতে চাই। তো ফার্স্ট অফ অল ভাই, আপনি বাংলাদেশ থেকে মানে হাঙ্গেরিতে যে আসছেন, আসলে আপনার হাঙ্গেরিতে কি কি মানে ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন নাকি স্টুডেন্ট হিসেবে না আসছেন? না, আমি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আসছি। তো আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন আমার এইচএসসি হচ্ছে 2023 সালে। তো মাঝখানে প্রায় একটা বছর, প্রায় ধরেন ধরতে গেলে ফাওয়ের উপর দিয়ে চলে গেছে। তো যখন দেখলাম যে ফ্রেন্ড সার্কেল সব চলে যাচ্ছে দেশের বাইরে, তো মাঝখানে ডিপ্রেশনে পড়ে গেছিলাম। তো এক সময় ধরেন এই আমার পাশের বাসার এক ছেলে, সে এই যাবে, সে প্রসেসিং শুরু করছে। তো সে 2024 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেসিং করতেছে। তো ওর সাথে আমার যোগাযোগ হইলো। তো অলরেডি এর মধ্যে তার কাজ টাজ হয়ে সে ভিসা পেয়ে ফেলছে। ঠিক আছে, তো পরে সে আমাকে আর কি রেফারেন্স দিল যে কোন জায়গা থেকে করছেন। এটা হচ্ছে ধরেন বসুন্ধরার এরিয়াতে একটা আর কি ইয়াতে এজেন্সি। তো সেখানে গেলাম। তো যাওয়ার পরে তারা হচ্ছে ধরেন ফুল প্রসেস বললো যে ফার্স্ট টু লাস্ট কত টাকা খরচ হবে, ব্যাংক অ্যাকাউন্টে কত দেখানো লাগবে, আর এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো আর কি বেসিক ইনফরমেশন। তো এরপরে আমরা বাসায় আসি। কথা বলার পরে আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রাই করো, ব্যাকআপ তো আমি আসি, তো সমস্যা নেই। তো এরপরে আমি গেলাম। যাওয়ার পরে তারা বললো যে কোন সাবজেক্ট নিবেন। তো আমি যেহেতু ইন্টার দিয়েছি, হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিজনেস স্টাডিজ, তো আমি চাইছিলাম যে ম্যানেজমেন্ট বা মার্কেটিং এই টাইপ কিছু একটা নিতে। তো আনফরচুনেটলি আমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করছি। ফেব্রুয়ারি ইনটেকে তাদের সাবজেক্ট ছিল হর্টিকালচার ইঞ্জিনিয়ারিং আর ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ইঞ্জিনিয়ারিং ছিল। আর কোনো সাবজেক্ট লোকে নিতেছিল না। এখন আর মাথায় ক্যাচ করলো, যদি আমার মানে কি বলে ব্যাকগ্রাউন্ড ক্রেডিট দিয়ে আমি এই সাবজেক্টে ঢুকতে পারি, তাহলে হোয়াই নট। কারণ হচ্ছে আপনি নিজেও জানেন যে ইউরোপ দিন দিন আরো টাফ থেকে টাফ হয়ে যাচ্ছে। আর হচ্ছে 1-2 বছর পরে মানে এখনো তো মানুষ সোনার হরিণ বলে, কয়দিন পরে ধরেন ওইটা ডায়মন্ডের হরিণ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি বললাম যে এইবার যদি ঢুকতে না পারি তাইলে আর হয়তো বা ঢুকাই হবে না। ঠিক আছে, তো আমি বললাম যে পরেরটা পরে দেখা যাবে, আমি আগে ঢুকি। তো অ্যাপ্লাই শুরু করলাম। ওরা অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পরে ওরা হচ্ছে আমাদের এজেন্সিতেও একটা স্যার ছিল ইংলিশ স্পেশালিস্ট, সে আমাকে সপ্তাহে 2 দিন মক টেস্ট নিত, যে কিভাবে কিরকম প্রশ্ন আসবে। তো পরে সপ্তাহ দেড়েক পরে আমি হচ্ছে ইন্টারভিউর কল পাই আর কি, হচ্ছে ইউনিভার্সিটি থেকে। তো বিষয়টা হচ্ছে ধরেন হাঙ্গেরি যেহেতু তেমন ওয়েল নোন কান্ট্রি না, ঠিক আছে, অ্যাজ আই কম্পেয়ার টু
স্পেন, ফ্রান্স, জার্মানি। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা এখানে এসে তাদের চিন্তায় থাকে মুভ করা, ঠিক আছে। তো এটা ট্রানজাকশন হিসেবে হ্যাঁ, ব্যবহার তো করে। তারা হচ্ছে বিষয়টাকে ওই খুবই টাফলি এখন দেখতেছে। আগে হয়তোবা তারা উড়াধুরা ভিসা দিত। তো হুম, এখন আমার ইউনিভার্সিটি আমাকে যেদিন প্রথম আর কি বলে ইন্টারভিউ নেয়, তো আচ্ছা। ওই টাইমটায় ঠাস করে তারা যেদিন ইন্টারভিউ নেয় একটা মহিলা নিছে ইন্টারভিউ আমার, একটা ম্যাম। তো আসার পরে সবার আগে জিজ্ঞেস করছে যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, ঠিক আছে। সে হুম, জানতে চাইছে যে আসলে কি আমি পড়াশোনা করতে আসবো নাকি আমার অন্য কোনো ইন্টেনশন আছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি বললাম যে না ম্যাডাম দেখেন, আমার আব্বু মতো প্রথমে আমাকে বিদেশ দিতে রাজি ছিল না। তো হুম, আমার একটা ফ্রেন্ড, পাশের বাসার ফ্রেন্ড, সে আপনাদের ইউনিভার্সিটিতে অলরেডি চলে গেছে, হুম, সে পড়াশোনা কন্টিনিউ করতেছে। আমার আব্বু আম্মু তার সাথে ডিরেক্ট যোগাযোগ করছে যে কিরকম ফ্যাসিলিটিস, কিরকম পড়ালেখার ধরন, হুম, তুমি বলো। তো তখন ফ্রেন্ড যখন আমার আব্বু আম্মুকে বললো, দেন আমার আব্বু আম্মু রাজি হয়েছে। আচ্ছা, তখন আপনি বুঝেন যে আমি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা, না হয়তো হ্যাঁ, আমার ফ্রেন্ডের রেফারেন্সের এখানে কোনো দরকারই ছিল না। অবশ্যই। তো তারপর ম্যাডাম শুরু করলো, পরে ম্যাডাম বললো যে আপনি কোথায় বসে পরীক্ষা দিতেছেন, বাসায় কেউ আছে নাকি। আমি বললাম যে না ম্যাম, বাসায় একা, আব্বু আম্মু দুজনে জব করতে গেছে, হুম, আর আমার ছোট ভাই প্রাইভেটে গেছে। হুম, তো ম্যাডাম তারপরে জিজ্ঞেস করা শুরু করলো যে না, এমনি আস্কিং করতেছি যে অন্য সামনে কিছু দেখে বলতেছেন। পরে আমি ম্যামকে বললাম যে না ম্যাম দেখেন, এই আপনি কি প্রশ্ন করবেন, আপনি জেনারেল কোশ্চেন করবেন, এখন এটার আমি কি কপি নিয়ে বসবো, কারণ আপনি হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন করতে কোথা থেকে কোথায় চলে যাবেন এটা তো আমি নিজেও জানি না। অবশ্যই। তো তারপর ম্যাডাম শুরু করলো, ম্যাডাম তারপর বলতেছে যে আপনার বাসা কোথায়, তারপর আপনার ডিস্ট্রিক্ট সম্বন্ধে বলেন, ধরেন আমি নোয়াখালী থাকি, হুম, তো নোয়াখালীতে কি আছে কি হুম, নাই, ঠিক আছে, হুম, এইসব বিষয় জানতে চাইলো। তো জানতে চাইলো, তারপরে বলল যে আপনি ইউরোপ আসবেন। তো ইউরোপ আসার পরে ধরেন মদ তো ইউরোপে লিগেল, ঠিক আছে, তো হ্যাঁ, আপনি এটা থেকে কিভাবে কন্ট্রোল করবেন। আমি তো পুরা ধরেন শকড, কারণ ম্যাডাম এতটা ফ্রি হয়ে যাবে আমি বুঝি নাই। তো হ্যাঁ, আমি হ্যাঁ, ম্যাডামকে বললাম যে না ম্যাডাম দেখেন, অ্যাজ এ মুসলিম এটাই তো আল্লাহর তরফ থেকে ধরেন একটা মানে অ্যাজ এ এক্সাম হিসাবে, ধরেন আপনি যদি দুনিয়াতে এটা অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে তো হয়তো বা আপনি পরবর্তীকালে বা মৃত্যুর পরবর্তীকালে আপনি সুখী হবেন। তো ম্যাডাম এটা ধরুন খুশি হলো আর কি, হালকা হালকা কনভারসেশন হয়ে পরে আমার ইন্টারভিউ শেষ হলো। ইন্টারভিউ এর লাস্টের দিকে ম্যাডাম দুইবার আমাকে একটা কথা বলছে যে আই এম মোর দ্যান হ্যাপি টু টক টু ইউ। তখন আমি বুঝছি যে না, আমার অফার লেটার আসবে। হ্যাঁ, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর থেকে তারা উড়াধুরা ধরেন ইয়া দিছে, মানে অফার লেটার দিছে। আচ্ছা, কারণ অফার লেটার তো প্রথম ধাপ, আপনি অফার হ্যাঁ, লেটার হ্যাঁ, না পেলে তো আপনি ভিসা পর্যন্ত যাইতেও পারবেন না। অবশ্যই। তো আমি যখন অফার লেটার পাই, আমার ধরেন এজেন্সি থেকে আরো 7 জন ইন্টারভিউ দিছে, একমাত্র আমি অফার লেটার পাইছি। হুম, তো তারপর যেহেতু ওরা সবাই বাদ হয়ে গেছে, তখন এজেন্সি ফুল একটা মানে একটা সাপোর্ট বা ফুল একটা কনসেন্ট্রেশন আমার উপর ছিল, যেটা আর আচ্ছা, কি। আম, তো তারপরে আমি অফার লেটার পাই হচ্ছে 4-5 দিন পরে হুম, দুপুরবেলা। ওই দিন হয়তো বা মেবি, হ্যাঁ ওই দিন শুক্রবার ছিল, তো নামাজের পরে আমার মেল আসে, তো আমি চেক করে দেখি যে অফার কন্ডিশনাল অফার লেটার আর কি। হ্যাঁ, তো সেখানে তারা বলে যে 7,950 ইউরো আমাকে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে 7,000 ইউরো হচ্ছে আমার ধরেন এই 1 বছরের টিউশন ফি 2 সেমিস্টারের, হ্যাঁ, আর 750 ইউরো হচ্ছে আমার অ্যাকোমোডেশন ফি 5 মাসে 150 ইউরো করে, হ্যাঁ, আর 200 ইউরো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি। ও হুম, এখানে আবার একটা সুবিধা হচ্ছে, ধরেন এখানে অ্যাপ্লিকেশন ফিটা পরে দেওয়া যায়। আচ্ছা, অন্য ইয়াতে কিন্তু ধরেন আপনি আগে দিয়ে দিলেন, পরে আপনি যদি না টিকেন তাহলে আপনি 200 ইউরো ধরেন একদম ওটা মাইর মাইর। ধরতে গেলে। আচ্ছা, বাট এখানে সুবিধাটা ভালো কি, যে এখানে আপনি ইন্টারভিউ দিয়ে টিকলে তারপরে ওরা আপনার যা ওই ইয়া নেয় 200 আর কি, ইউরোটা নিবে আরকি। 200 ইউরো নিবে আর কি। আচ্ছা, তো এরপরে আসলে মেইন কাজ শুরু, এরপরে ডকুমেন্ট গোছানো, যে আমার স্পন্সর কে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি করে, ইনকাম অফ সোর্স, হুম, তারপরে হচ্ছে জায়গা সম্পত্তি কি আছে, হুম, ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট তারা হচ্ছে বলছিল যে 20-22 লাখ দেখাইতো, তো আমাদের হয়তো বা 30+ এরকম ছিল, তো আচ্ছা, এটা আমরা দেখাইছি আর কি, আচ্ছা, জেনুইনটা। হ্যাঁ, হ্যাঁ, তো যদি এজেন্সিও দেখায় দেয়, বাট এজেন্সি আসলে বিশ্বাস হয় না, কারণ হচ্ছে ব্লক অ্যাকাউন্ট কিন্তু দেখলেই মানুষ বুঝে অবশ্যই, ফেলে, ঠিক আছে, কারণ অবশ্যই। ওরা যে অ্যাকাউন্ট দেখাবে ওই অ্যাকাউন্ট হয়তো বা ফ্রিজ অ্যাকাউন্ট, যে কোনো ট্রানজাকশন নাই। বাট হ্যাঁ, হ্যাঁ, আমার আব্বুর তো ধরেন রানিং অ্যাকাউন্ট হয়তো মানে বা 50,000, 1 লাখ বা 20,000 টাকা কিন্তু ডেইলি বা অবশ্যই সপ্তাহে একবার হয়তো লেনদেন হইতেছে। তো হইতাছে। তো সেক্ষেত্রে আমরা জেনুইনটা দেখাইছি। তারপরে হচ্ছে আরো কিছু ডকুমেন্ট ছিল, যেমন পৌরসভা থেকে ফ্যামিলি সার্টিফিকেট করা লাগে, তারপরে সবকিছু নোটারি করাতে হয়। হুম, তো এগুলো নিয়ে প্রায় 1 মাস অনেক দৌড়াদৌড়ি করলাম। আচ্ছা, দৌড়াদৌড়ি করার পরে এই কি বলে, তারপরে আমি দৌড়াদৌড়ি করে যখন পেপার রেডি হয়ে গেছে, তখন এজেন্সি আমার ডেটের জন্য মানে স্লট খুঁজতেছিল আর কি। তো ওই টাইমটায় এত রাশ ছিল যে ধরেন প্রায় 1 মাস 1.5 মাস কেটে যেতেছিল, আমি স্লটই পাইতেছিলাম না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাধ্য হইয়া দালাল ধইরা তারপরে আমার স্লট নিতে হয়েছে। ওকে। ওই সময় এত রাশ ছিল যে যারা ওয়ার্ক পারমিটের জন্য স্লট খুঁজতেছিল ওদেরকে বাদই করে দিছে, ঠিক আছে, ওদের হা, হা, একটা স্লট দিতেছিল না, স্টুডেন্টদের জন্য ইয়া করতেছিল আর কি, একসেপ্ট হ্যাঁ, করতেছিল। হ্যাঁ,
তো এর মাঝখানে আমি 1 মাস 1.5 মাস ব্যাপী আমি প্রায় রেগুলারই সপ্তাহে 1টা 2টা করে মক দিতাম। তো মেবি জানুয়ারির 22-23 তারিখের দিকে আমি এই কি বলে স্লটের মেসেজটা পাই আর কি। আমি স্লট পাইছি হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখ। তো ওই এর মধ্যে মাঝখানে যেমন ধরেন জানুয়ারি 22 তারিখ থেকে ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত এই গ্যাপটার মধ্যে ওরা ওই দিন রাতেবেলা আমাকে আব্বুকে ফোন দিয়ে বলে মুরাদকে বলবেন এখন থেকে রেগুলার ঢাকায় আসতে, ঢাকায় এসে মক দিতে, ঠিক আছে। তো সেখান থেকে প্রায় অনেকটা দূর, তাও কষ্ট করে আমি ধরেন রেগুলার যাই আসা বা ঢাকায় থাইকা আমি রেগুলারই মক দিতাম। তো মক দেওয়ার পরে যখন 6 তারিখ আসলো, 6 তারিখ গেলাম। তো ওই দিন ফাইল সাবমিশন। তো আনফরচুনেটলি 6 তারিখ বৃহস্পতিবার পড়ে যাওয়ায় এমনি নর্মালি হিসাব হচ্ছে যে আপনি যেদিন ফাইল জমা দিবেন ওই দিন যেদিন আপনার স্লট সেদিন আপনার জাস্ট ফাইল জমা দিবেন, ইন্টারভিউ হবে নেক্সট ডে। তো নেক্সট ডেতে যেহেতু আমাদের শুক্রবার শনিবার পড়ে যায়, মানে 7 তারিখ 8 তারিখ, তো 7 তারিখ 8 তারিখ আমার ইন্টারভিউ হয় না, আমার ইন্টারভিউ হয় আবার 9 তারিখ। তো 9 তারিখ ইন্টারভিউ দিলাম, খুবই নার্ভাস ছিলাম। তো ঢোকার পরে আমি জাস্ট মনে করছি কি যে ওই যে ধরেন ফেস টু ফেস কনভারসেশন হবে, বাট বিষয়টা এরকম না। ধরেন মাঝখানে অনেক মোটা একটা কাজ দেওয়া, ওরা হচ্ছে ওই পাশে আমি এই পাশে, ওরা মাইকে কথা বলতেছে, আমি স্পিকারে শুনতেছি, আবার আমি বলতেছি তারা মাইকে শুনতেছে। বিষয়টা হচ্ছে এরকম। এটা অনেক সময় দেখা গেল শোনার ক্ষেত্রে অনেকটা ভুল হ্যাঁ চলে হ্যাঁ আসে বা হ্যাঁ। মানে অনেক তো সময় এখানে দুজন ছিল, একজন ছিল হাঙ্গেরিয়ান কনসালটেন্ট, আরেকজন ছিল বাংলাদেশি। তো ওই বাংলাদেশি প্রথমে মানে মেইন যেগুলা ইয়েস এন্ড নো কোশ্চেন যেগুলা, সেগুলা হচ্ছে ও করে বললো যে আপনার প্রিভিয়াস কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপর আপনার প্রিভিয়াস কোনো রিজেকশন আছে কিনা, আপনার সেমিস্টার কয়টা, আপনার হচ্ছে সেমিস্টার কোর্সের লেন্থ কতটুকু, তারপরে হচ্ছে ধরেন এমন বেসিক কোশ্চেন আর কি। তো আপনি ম্যারিড কিনা, আপনি সিঙ্গেল কিনা, এইসব বেসিক কোয়েশ্চেন করার পরে মেইন কোয়েশ্চেন যেটা যেটা সবাইকে করে সেটা করে হচ্ছে মানে হাঙ্গেরিয়ান কনসালটেন্ট, যে আপনার ফিউচার প্ল্যান কি বা আপনার মোটিভেশন কি, যে আপনি ফিউচারে কি করতে চান। দেন আমি বললাম যে স্যার দেখেন যে সাবজেক্ট নিছি এই সাবজেক্ট বাংলাদেশে একটু আন্ডার রেটেড, বাট আমি যদি সেটা ডিগ্রি অর্জন করতে পারি তাহলে বাংলাদেশে এটা নিয়ে অনেক কিছু করার আছে। তো দেন তারা বললো ওকে ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, এন্ড দেন আমি চলে আসি। ওইখানে সাইন করা লাগে, সাইন করে তারপর চলে আসছি। তারপরে হচ্ছে এই 3-4 মাসের প্রসেসিং এর সবচেয়ে টাফ সময় এরপরটুকু, যেখানে আমি হচ্ছে ইন্টারভিউ দেই আর ইন্টারভিউ এর মানে ডেলিভারির রেজাল্ট আসার আগ পর্যন্ত। তো একদিন যাই 2 দিন যাই, এরকম করতে 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 এর মধ্যে হচ্ছে আমার 3 দিন আগে যে একটা ছেলে ইয়া করে, ও হচ্ছে 21 দিনের মাথায় পায়। ও আমার সাথেই আসছে আর কি, ওর বাড়ি হচ্ছে সিলেট। তো 21 দিনের মাথায় পায়, তখন আমার 17 দিন চলে। তো পরে সে যেদিন পায় সেদিন বলে যে ভাই আমার কেন জানি মনে হচ্ছে আপনি 1-2 দিনের মধ্যে পায়ে যাবেন, তো আমি টিকিট না কাইটে আমি আপনার সাথে টিকিট কাটতে চাই, আমি আপনি আরেকটা দিন দেখেন, কাল পর্যন্ত দেখেন। তো যেদিন ও ভিসা পায় পরের দিন সকালবেলা আমি ভাত খাইতেছিলাম, মেবি 10টা 10 বা এরকম কিছু বাজে আর কি। তো ঠাস করে একটা মেসেজ আসছে, আম্মু তখন রেডি হচ্ছে অফিসে যাবে আর কি, আব্বু অলরেডি চলে গেছে অফিসে। তো আমি ভাত খাইতেছি, আমার মেসেজ আসছে, প্রথম একটা মেসেজ আসছে, ঢুইকা দেখি যে এরকম রেডি, আপনি পিক করতে আসতে পারেন। তো এটা দেখাই, আর পরে খাইনি, আম্মুকে বললাম আম্মু অফিসে যাওয়া হবে না, আমার সাথে যাইতে হবে। পরে আম্মু বললো কেন মেসেজ আসছে, পরে আমি বললাম যে হ্যাঁ মেসেজ আসছে, যাইতে হবে, যাই চলো যাই। পরে আর কি পরে গেলাম। তো যাওয়ার পরে বেশ অনেকটা সময় হচ্ছে লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে, লিফটে যেহেতু ওরা একটা মানে সিরিয়াল মেনটেন করে। তো উপরে যাওয়ার পরে বসলাম, আমার সামনে দুজন ছিল হচ্ছে বুদাপেস্টের একটা ইউনিভার্সিটিতে। তো তাদের দুজনের রিজেকশন। তো এর মাঝখানে আমি 3 নাম্বার ব্যক্তি, আমার অবস্থাটা জাস্ট খালি বুঝেন কিরকম। তো অনেক মানে টেনশন থেকে যায়। তো তারপরে যে বসলাম, আমাকে বলতেছে যে কেমন আছেন, আমি বললাম যে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে বলতেছে আপনার প্রিভিয়াস কোনো রিজেকশন আছে কিনা। পরে বলতেছে যে এইটা কি আপনার ফার্স্ট অ্যাপ্লাই না কোনো অ্যাপ্লাই করছেন, আর হচ্ছে যে এই তো আমার শিওর মনে নাই, তো 2-3টা এরকম প্রশ্ন করছে আর কি। তো প্রশ্ন করার পরে সে একটু ধরেন একটু রিল্যাক্স হয়ে বইসা, তো সে 2-3 বার এরকম হতাশা শ্বাস ছাড়ছে, যে এরকম করে যে সে হতাশ। তো এইটা বুঝার পর আমি বুঝছি যে না আমার হবে না, ক্যান্সেল হয়ে গেছে, এটা শিওর। পরে ও আমাকে একটা কাগজ দিল, কাগজ দিয়ে বললো যেখানে সাইন করেন, সাইন করলাম। পরে এরকম করে দিল, দিয়ে বললো যে কংগ্রেচুলেশন, ভিসা হয়েছে। পরে তো আমি ধরেন বিশ্বাস করতে পারি না, আমি আগে হ্যান্ডশেক করে ওর সাথে, পরে পাসপোর্টটা খুইলা
আমার তো প্রথম পাতা ইন্ডিয়ার ভিসা ছিল, পরে মাঝখানে 2 পাতা গ্যাপ ছিল। আমি হ্যাঁ, বললাম কি রে ভাই ভিসা কই? হ্যাঁ। পরে 2 পাতা আরো উল্টায়া তারপর দেখি যে না ওই জায়গায় ভিসা লাগছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে তো ধরেন খুশি হ্যাপি। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে যখন ওই ধরেন নিয়া সামনের ডেস্কে বসাচ্ছিলাম বা গুছাইতেছিলাম নিচে নামবো, হ্যাঁ, এর হ্যাঁ, মাঝখানে আরো 2-3 জনের দিয়ে দিচ্ছে, কারণ এখানে তো হুম, আর একটা না, আরো 2-3টা ব্রেঞ্চ আছে হ্যাঁ, হ্যাঁ, সামনে। হ্যাঁ। ৪টা তো ৫টা আমি কক্ষ তো থাকে। আমি সেম লিফটে নামছি, ভাই বিশ্বাস করবেন না যে আমার একমাত্র ভিসা হয়েছে আর বাকি ৬ জনের ভিসা হয় না। তা আমার অবস্থাটা ৬ বুঝেন, জনের বিষয় নাই। আমার একজনের ভিসা হয়েছে, সেম লিফটে নামছি, ঠিক আছে 7 জন নামছি, ৭ আমি জন একা মানুষ। ভিসা নিয়ে নামছি আর ওরা 6 জন রিজেকশন নিয়ে নামছে। আহারে! কি একটা কষ্ট এটা। তো আমি আসলে তখন যে আমার নিজেকে মানে খুশি উপস্থাপন করবো বেশ, সেটাও ভাই সেটা পসিবল ফিল হইতেছে হচ্ছিল না। না। হ্যাঁ, কারণ একসাথে ৭ জন এখন লোকের মধ্যে ৬ জন পায় নাই। আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম একদম মানে গ্রাউন্ড ফ্লোরের থেকে আবার সিঁড়ি একটু ডাউন, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। বিল্ডিং উঁচা। আচ্ছা, তো আমার আম্মু রাস্তার অপোজিট সাইডে দাঁড়ায় ছিল। তা আমি আম্মুকে বলছি আম্মু পায়ে গেছি, দূর থেকে হ্যাঁ, বলছি হ্যাঁ, এটা হাসি, এটা আমি। রিঅ্যাকশন, হ্যাঁ, খুশি। আমি পায়ে গেছি। আমি আমার আম্মুর কাছ থেকে যাওয়ার আগ পর্যন্ত আমার মা দিছে কাইন্দা, ঠিক আছে। তো পরে খুশিতে। ওইখানে হ্যাঁ খুশিতে বলতে মানে ধরেন ছেলে চলে যাবে ছেলে এখন চলে মানে যাবে এইটাই আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুশি কিছুই না। ওইটাই খুশি আরকি। যে মানে ইউরোপ এটা মানুষ হচ্ছে আপনার কতক্ষণ সুখের খুশি। কতক্ষণ স্বপ্নে রাখে যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত আপনি ভিসা না পাবেন, ঠিক আছে। অবশ্যই, অবশ্যই। ভিসা পাওয়ানোর পরে আমি ধরেন 7 দিন বাসায় ছিলাম। হুম, আমি ধরেন শপিং এর জন্য একদিন বেরোইতাম, একদিন সারাদিন শেষ, ঠিক আছে। কই দিয়ে সময় যেত কিছু না, তার উপরে রমজান ছিল। অবশ্যই। তো ওই 7 দিন কিভাবে চলে গেছে ঠাস করে এমনও আমি 1 দিন 2 দিন হয়তো বা বাসায় ইফতারি করতে পারিনি ঠিকঠাক মতো, ঠিক আছে। হ্যাঁ, এই হ্যাঁ। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া লাগছে, সবার সাথে হালকা পাতলা দেখা করা লাগছে, হুম, আমার নিজের কিছু ডকুমেন্ট ছিল, আমার তারপরে ডলার এন্ডোস করা লাগছে। তো হ্যাঁ। সব মিলায়া তো এরকম আর কি। তো পরে আম্মু অনেকক্ষণ কান্না করলো ওই দিন, পরে আম্মু বুঝাই টুঝাই পরে বাসা পর্যন্ত নিয়ে আসছি আর কি। তো এই তো তো এইখানে আমি টোটাল আসলে আপনার সময়টা কত লাগছিল? একেবারে ফাইল সময় সাবমিট ধরেন করার আমি পর থেকে? প্রসেসিং শুরু করছি অক্টোবরে, আমি আচ্ছা। ফেব্রুয়ারি পর্যন্ত লাগছে। এর মধ্যে ধরেন ওই এমনও আছে যে আপনি 2 মাসে 3 মাসে পসিবলটা আপনার লাখের উপরে, কারণ যে হ্যাঁ, হ্যাঁ, দেখেন আমি ডিসেম্বর মাসে কিন্তু আপনার টাকা পে করে আমার সব রেডি, আমি যে স্লট পাই যেতাম আমি কিন্তু ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দাঁড়ায় আমি আপনি পেয়ে জানুয়ারি যেতেন। মাসে চলে আসতে পারতাম, হ্যাঁ, বাট হ্যাঁ, আমি হ্যাঁ। স্লট পাইনি আনফরচুনেটলি। আমার আসতে আসতে সেই দেরি হয়ে মার্চের গেছে। ফেব্রুয়ারি ধরেন 6 তারিখ, আমি 9 তারিখ ইন্টারভিউ দিছি, আমার হুম, রেজাল্ট আসছে সেই 27 তারিখের দিকে। হ্যাঁ, তো হ্যাঁ। 27 তারিখের দিকে রেজাল্ট আসার পরে আমি তো ধরেন যেই টিকিটের দাম 2 সপ্তাহ আগে কাটলে লাগে 60,000 টাকা, সেই টিকিট আমি কাটছি 1,40,000 টাকা দিয়ে, হ্যাঁ, কারণ হ্যাঁ। আমার ইমার্জেন্সি দরকার, আমার ইমার্জেন্সি। যাইতে হবে, আমার এনরোলমেন্টের ডেট কাছে আসছে, পরে অবশ্যই। গেলে আমার রেজিস্ট্রেশন নিবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি আসলাম, তো আসার পরে যেমন আর কি ইয়ে করলাম আর কি। তাহলে এইখানে আপনার টোটাল বাংলাদেশ থেকে হাঙ্গেরি পর্যন্ত আসতে আপনার সবকিছু এভরিথিং এজেন্সি খরচ দিয়ে আপনার কলেজের খরচ দিয়ে এভরিথিং মোট আপনার কত টাকা খরচ হলো? এটা আসলে ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, তার উপর হচ্ছে এজেন্সিও, কারণ কিছু এজেন্সি আছে যে তারা ডিরেক্ট হচ্ছে ইউনিভার্সিটির সাথে সাথে কোলাবোরেশন করে, হ্যাঁ, তো হ্যাঁ, লেনদেন কোলাবোরেশন থাকে। করার ফলে তাদের ইউনিভার্সিটি থেকে একটা পার্সেন্টেজ তারা পায়। আচ্ছা। বাট যাদের জাস্ট খালি এজ এজেন্সি কাজ করে, হুম, ইউনিভার্সিটির সাথে কোনো যোগাযোগ নাই, এজ এ হুম। নর্মাল একজন হিসাবে তারা করে, তাদের আবার রেটটা একটু বেশি। যেমন রেটটা ভ্যারি করে, যদি আপনার ডিরেক্ট থাকে, যোগাযোগ থাকে, তাহলে হয়তো বা 1 লাখ টাকা, হ্যাঁ, আর তারা ইউনিভার্সিটি থেকে পার্সেন্টেজ পাবে। আর হ্যাঁ, যদি হ্যাঁ। ইউনিভার্সিটির সাথে যোগাযোগ না থাকে তাহলে হয়তো বা 1.5 লাখ টাকা আমার মানে কারোর কাছ যেটাই থেকে। নেবে ওটা আপনার হ্যাঁ, থেকে আরকি ওরা হ্যাঁ, নিবে হ্যাঁ, এইজন্য আরকি বেশি। দেড় লাখ তার টাকা বা কোনো কোনো সময় 1,70,000 2 লাখ ২ লাখ টাকাও যায়, পর্যন্ত যাইতে 2.5 লাখ পারে। টাকা পর্যন্ত যায়, আমি আচ্ছা, আচ্ছা। শুনছি যতদূর। এখানে আপনার টোটাল মোট কস্ট কত পড়ছে? আমার পড়ছে ধরেন আমি ইউনিভার্সিটিতে দিছি 10 লাখ, আচ্ছা, একটু কম আর কি, 10-15-20 হাজার টাকা কম। হ্যাঁ, তার উপরে আমি এজেন্সিকে দিছি 1,70,000। আচ্ছা। তারপরে আর বাকিটা আসলে যার যার নিজের উপরে, যেমন ধরেন আমি জুতাই কিনা ফেলছি, 4 জোড়া জুতা কিনা ফেলছি মানে 60,000 এগুলা টাকা দিয়ে, ভাই পার্সোনাল বুঝছেন, আপনার এটা এগুলাটা খুবই হিসাব পার্সোনাল এটা বিষয়। এটা বিষয় এখন আলাদা। আপনি চাইলে 20-30 হাজার টাকা দিয়ে শপিং করে নিয়ে আসতে পারবেন, আপনি হ্যাঁ, চাইলে 1.5 লাখ টাকা দিয়ে শপিং মানে করতে এইখানে নিয়ে আসতে আমরা পারবেন, ধরতে ঠিক পারি আছে। আপনার অলমোস্ট ১২ লক্ষ টাকার হ্যাঁ, মতন লাগছে। 12-13-14 লাখের মতো খরচ, মানে 12 লাখে হবে না, কারণ হচ্ছে আপনার ফ্লাইট খরচ আছে, তার উপরে আরো এক্সট্রা কিছু খরচ আচ্ছা, আচ্ছা আছে, মানে কারণ ধরেন তাহলে 10 লাখ টাকার পরে আপনি এজেন্সিকে যদি 1.5 লাখ টাকাও ধরেন বা 1 লাখ টাকাও ধরেন, তাহলে হ্যাঁ, হ্যাঁ, 11 লাখ, আপনার বিমান ভাড়া ধরেন 1 লাখ, 12 লাখ, হ্যাঁ। আপনার আনুষঙ্গিক খরচ ওই 13 লাখ আর কি। আচ্ছা, আচ্ছা, যতই আচ্ছা। মানুষ বলুক যে হাঙ্গেরি বা এইসব কম দামি দেশে আপনি 7-8 লাখ 9 লাখ টাকা দিয়ে আসতে পারবেন, কখনোই ফুল সম্ভব ফেক, না। কখনো সম্ভব না। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে কখনোই আপনার ১২, ধরেন ১৩, ১৪, আমি ১৫ নিচে আসা যতদূর সম্ভব জানি না। যে আজ থেকে 1.5-2 বছর আগেই রোমানিয়াতে কন্টাকে ছিল, রেট ছিল 7-8 লাখ ৭-৮ টাকা, লাখ, ঠিক ৮ আছে। লাখ টাকা মেবি এখন এরকম। সেই রোমানিয়াতে আসতে ১২ মানুষের লাখ। 15 লাখ, 12 লাখ, 13-14 লাখ, যার হ্যাঁ, কাছ থেকে যেরকম হ্যাঁ, নিতে হ্যাঁ, পারে, হ্যাঁ। ঠিক আছে। তো একেবারে নরমালে ১২ লাখ। হ্যাঁ, এইটা রেট বাড়বে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দিন দিন বাড়বেই, দালালের অবশ্যই, পরিমাণ বাড়বে। অবশ্যই। এখন কারে রেখে কারে বিশ্বাস করবেন, এটাই। আলহামদুলিল্লাহ আল্লাহ চাইছে
আসছি ইউরোপ পর্যন্ত, এলা নেক্সট দেখা যাক নেক্সট। তো যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনি অনেক ইনফরমেশন দিলেন। আর আপনারা যারা আসতে চান তারা ভাইয়ের কথা শুনে আমি মনে করি অনেকটাই উপকৃত হয়েছেন। আর তার এই যে প্রসেসিং গুলো এগুলো শুনে আপনাদের হয়তোবা সামনে আগাইতে অনেক সুবিধা হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর যে কোনো কারণবশত ভাইয়ের আমরা চেহারাটা একটু হাইড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।